গুড মর্নিং মাই অল ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যে যৌন জনন, সেই যৌন জনন প্রক্রিয়াটি আমরা পড়ব। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের বা যে সমস্ত গাছের যে ফুল ফোটে, ঠিক আছে না, তো ফুল ফোটে, সেই ফুল ফোটা গাছগুলির আমরা তাদের যে জনন রয়েছে সেই জননটা দেখবো, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন যে প্রক্রিয়া, সেই যৌন জনন প্রক্রিয়াটি আমরা দেখবো। তার আগে আমরা একটু চ্যাপ্টার সম্পর্কে একটু আলোচনা করি। যেমন হচ্ছে স্যার, যে সপুষ্পক উদ্ভিদ কি না, তো সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ বলতে কাকে বোঝায় সেটা আমরা আগে জানবো। সপুষ্পক উদ্ভিদ বলতে বোঝাবে যে সকল উদ্ভিদের ফুল ফোটে, যে সকল উদ্ভিদের কি হবে না, তো ফুল ফুটবে, তাদেরকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলবো। তোমরা এটাও জানো যে অনেক উদ্ভিদ রয়েছে যাদের কিন্তু কোনো ফুল ফোটে না, বিনা ফুল ফুটেই তাদের কি হয় না, তো জনন যেটা রয়েছে সেই জনন সম্পন্ন হয়ে থাকে। যেমন তোমরা নাম শুনে থাকবে যে শৈবাল যেটা রয়েছে, ঠিক আছে, শৈবালের ক্ষেত্রে কোনো প্রকার ফুলের দরকার পড়ে না তাদের জনন সম্পন্ন করতে। শৈবাল আছে, তাছাড়া আর একটা পাবে তোমরা উদ্ভিদ, সেটা হচ্ছে মস, এবং আর একটি উদ্ভিদ রয়েছে সেটা হচ্ছে কি না, তো ফার্ন। এদের ক্ষেত্রে কোনো প্রকার ফুলের দরকার পড়ে না জনন সম্পন্ন করার জন্য। তাহলে আর বাকি অনেক ফুল রয়েছে, গাছ রয়েছে যাদের ক্ষেত্রে কি হয় না, তো ফুল ফোটে। যেমন আম, আম গাছের ক্ষেত্রে তোমরা দেখবে যে কি হয় না, তো ফুল ফোটে, ঠিক আছে। তাছাড়া জামের ক্ষেত্রে আমরা বলতে পারি না, তো ফুল ফোটে, ঠিক আছে। আম, জাম, ঠিক আছে। এরকম অনেক গাছ রয়েছে যাদের ফুল ফোটে। তাছাড়া যেগুলি আমরা বাড়িতে সাধারণত শীতের সময়তে লাগিয়ে থাকি, অনেক ফুলের গাছ, তাদের তো ফুল ফোটে। এই ফুলের মাধ্যমে উদ্ভিদেরা কি করে, তাদের জনন যেটা রয়েছে সেই জননটা সম্পূর্ণ করে থাকে। এবার এখানে একটা লেখা আছে যে যৌন জনন, কি বলছে এখানে না, তো তোমার যৌন জনন। যৌন জনন বলতে কাকে বোঝাবে? দেখো, জনন সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটা কি পাবো না, তো অযৌন জনন। কি পাবো একটা আমরা না, তো অযৌন জনন। ওকে, অযৌন কি না, তো জনন। অযৌন জনন বলতে কাকে বোঝাবে না, তো যে এই যে উদাহরণ একটু আগে যে আমরা কিছু বেশ কয়েকটি উদাহরণ দিলাম, এদের ক্ষেত্রে অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়ে থাকে না, তো তোমার বংশ বিস্তার হয়ে থাকে। অযৌন জনন বলতে বোঝাবে ধর একটা উদ্ভিদ রয়েছে, ঠিক আছে, ধরো যদি আমরা একটা উদ্ভিদের কথা ভাবি, ধরো কি রয়েছে, একটা উদ্ভিদ রয়েছে, ওকে, এটা একটা উদ্ভিদ। এই উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো প্রকার ফুল ফুটছে না, ওকে, ফুল ছাড়াই, ঠিক আছে, কি হচ্ছে জনন সম্পন্ন করছে। সেগুলি কিরকম হতে পারে না, তো সেটা তোমার যে সেল ডিভিশন রয়েছে সেই সেল ডিভিশনের মাধ্যমে হতে পারে। তাছাড়া তোমরা নাম শুনবে পাথরকুচি, তো তাদের ক্ষেত্রে যে পাতা, সেই পাতাতে কি হয় না, তো নতুন একটি গাছ জন্মগ্রহণ করে, ওকে। এছাড়া আরো অনেক গাছ রয়েছে যাদের ক্ষেত্রে তাদেরই দেহের, তাদের দেহের কোনো অংশ থেকে নতুন একটি উদ্ভিদ জন্মগ্রহণ করতে পারে, অর্থাৎ নতুন একটি আপত্য তৈরি হতে পারে। বা আমরা বলতে পারি যে তারা তাদের ক্ষেত্রে তোমার যে বংশ বিস্তারের যে পদ্ধতি, তার জন্য কোনো প্রকার মিলনের প্রয়োজন হয় না, ওকে। আশা করছি অযৌন জনন যেটা রয়েছে সেটা বুঝতে পারলে। এবার যে জিনিসটা দেখবো আমরা, অর্থাৎ যৌন জনন। ওকে, যৌন জননের ক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথায় রাখবে, দুটি শর্ত রয়েছে, অর্থাৎ দুটি ঘটনা রয়েছে। এই দুটি জিনিস যদি হয়ে থাকে তাহলে যৌন জনন আমরা বলবো যে ক্ষেত্রে যৌন জনন হচ্ছে। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে যে গ্যামেট উৎপাদন, গ্যামেট উৎপাদন, গ্যামেট উৎপাদন। দু নম্বর শর্ত এখানে কি থাকে, দু নম্বর শর্তটা হচ্ছে এই যে নিষেক, নিষেক। অর্থাৎ যৌন জননের ক্ষেত্রে এই দুটি খুবই ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান গ্যামেট উৎপাদন, এবং সেকেন্ড হচ্ছে নিষেক, ওকে। এবার যৌন জননটি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো যে যৌন জনন বলতে কাকে বোঝাচ্ছে, ওকে।
তাহলে আমরা যৌন জনন যেটা রয়েছে সেই যৌন জননটা বোঝার চেষ্টা করবো যে যৌন জনন বলতে কাকে বোঝায় বা যৌন জনন জিনিসটা কি। যৌন জনন, যৌন জনন বলতে বোঝায় ধরো একটা কি রয়েছে, একটা পুরুষ রয়েছে, এই হচ্ছে একটা পুরুষ, ওকে, আর একটি রয়েছে কি না তো মহিলা, ওকে। তো পুরুষের দেহে আমরা কি জানি, পুরুষের দেহে তৈরি হবে শুক্রাণু, আর শুক্রাণুকে আমরা কি বলে থাকি না তো গ্যামেট বলে থাকি। শুক্রাণুকে কি বলে থাকি, গ্যামেট বলে থাকি। তো পুরুষের দেহে যে গ্যামেটটি তৈরি হবে সেটিকে আমরা কি বলবো, সেটিকে আমরা বলবো তোমার পুং গ্যামেট, সেটিকে আমরা কি বলবো পুং গ্যামেট, ওকে। সরি, সেটিকে আমরা কি বলবো না তো পুং গ্যামেট, কি বলবো এটাকে না তো পুং গ্যামেট, পুং গ্যামেট। আর যেটা ফিমেল রয়েছে, ওকে, সেই ফিমেল থেকে কি তৈরি হবে না তো ডিম্বাণু তৈরি হবে, আর সেটাকে আমরা কি বলবো না তো সেটাকে আমরা বলবো স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেট, ওকে। তো এবার কি হয়, তো আগে বলেছিলাম যে যৌন জননের ক্ষেত্রে একটা শর্ত কি হতে হবে না তো পুং গ্যামেট যেটা রয়েছে সেই পুং গ্যামেট তৈরি হতে হবে, এবং দ্বিতীয় শর্তটা কি রাখতে হবে না তো স্ত্রী গ্যামেট যেটা রয়েছে সেই স্ত্রী গ্যামেট তৈরি হতে হবে। তো আমরা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট অলরেডি আমাদের কি হয়ে গেছে না তো তৈরি হয়ে গেছে, ওকে। এবার এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট অর্থাৎ এই যে মেল রয়েছে, মেল এবং যে ফিমেল রয়েছে, এদের দুজনের যখন কি ঘটবে না তো মিলন ঘটবে, মিলন ঘটার পর এই পুং গ্যামেটটি স্ত্রী গ্যামেটের দেহে প্রবেশ করবে এবং কি হবে না তো যে ডিম্বাণু রয়েছে, যে ডিম্বাণু রয়েছে সেই ডিম্বাণুর ভিতরে কি প্রবেশ করবে না তো যে শুক্রাণু রয়েছে সেই শুক্রাণুটি প্রবেশ করবে। আর এই ডিম্বাণুর ভিতরে যে শুক্রাণু প্রবেশ করে, এই যে ব্যাপারটা, এটাকে কি বলা হয়ে থাকে না তো নিষেক বলা হয়ে থাকে। অর্থাৎ ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর যে মিলন, এই মিলনকে কি বলবো আমরা না তো নিষেক, কি বলবো এটাকে আমরা না তো নিষেক বলবো, ওকে। তো যৌন জনন বলতে বোঝাবে কি না তো তোমার পুরুষ যেটা রয়েছে সেই পুরুষের দেহে পুং গ্যামেট তৈরি হবে, ফিমেল যেটা রয়েছে তার দেহে স্ত্রী গ্যামেট তৈরি হবে এবং দুজনের মিলন ঘটবে, মিলন ঘটার পর যে শুক্রাণুটি রয়েছে সেই শুক্রাণুটি কি হবে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করবে, বা বলতে পারি ডিম্বাণু এবং শুক্রাণুর মিলিত হয়ে যাবে। আর এই মিলিত হওয়ার যে ঘটনা, মিলিত হওয়াটাকে কি বলবো আমরা না তো নিষেক বলবো। আর এই যে ব্যাপারটা, এটাকে আমরা কোথায় কি বলে থাকি না তো যৌন জনন বলে থাকি। আশা করছি যৌন জননের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। এবার এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট যে আমাদের চ্যাপ্টারটি রয়েছে, সেখানে আমাদের জানতে হবে তো এদের ক্ষেত্রে কি হবে না তো এরকম পুং গ্যামেট স্ত্রী গ্যামেট তৈরি হবে। তো উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে জনন অঙ্গ, উদ্ভিদের ক্ষেত্রে জনন অঙ্গ, উদ্ভিদের ক্ষেত্রে যে জনন অঙ্গ সেটি হচ্ছে কি না তো সেটি হচ্ছে ফুল, সেটি হলো কি স্যার না তো ফুল। অর্থাৎ ফুলের মাধ্যমেই তাদের কি ঘটবে না তো তোমার যৌন জনন সম্পূর্ণ হবে, ওকে। তো যৌন জনন, উদ্ভিদের যৌন জনন দেখতে গেলে আমাদেরকে ফুলের ব্যাপার যেটা রয়েছে অর্থাৎ ফুলটাকে একটু ভালোভাবে জানতে হবে। তো আমরা ফুল একবার দেখে নিই যে ফুলটার স্ট্রাকচার কিরকম হয়, কে কিরকম ভাবে সাহায্য করে, অর্থাৎ ফুলের যে একটা বেসিক স্ট্রাকচার সেই জিনিসটা আমরা একটু দেখে নেব, ওকে। তো এখন, তো এখন আমরা ফুলের কিছু বেসিক যে স্ট্রাকচার সেটা দেখে নেব। তাহলে প্রথমে আগেই বলেছিলাম কি না তো যে উদ্ভিদের ক্ষেত্রে ফুল হলো তাদের কি না তো জনন অঙ্গ, ওকে, এটা মাথায় রাখবে। দেখো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অঙ্গ হলো কি না তো ফুল, এটি একটি কি না তো রূপান্তরিত বিটপ। ফুলের বেশ কয়েকটি অংশ, সেই বেশ কয়েকটি অংশ আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তার মধ্যে যেমন রয়েছে কি তো
তোমার প্রথমেই রয়েছে থ্যালামাস। ওকে, প্রথমে কি রয়েছে? থ্যালামাস রয়েছে, এবং আরেকটি রয়েছে আমাদের কি ক্যালিক্স, এবং আরেকটা কি রয়েছে করোলা, এবং আরেকটা কি রয়েছে আমাদের তোমার অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম। এগুলি আমরা ফুলটা দেখে একবার দেখে নেব। ওকে, যেমন ধরো প্রথমে দেওয়া আছে তোমার, সেটা হচ্ছে কি পুষ্পাক্ষ বা থ্যালামাস। পুষ্পাক্ষ বা থ্যালামাস যেটা রয়েছে, সেই পুষ্পাক্ষ বা থ্যালামাস কোন জিনিসটা? তো পুষ্পাক্ষ বা থ্যালামাস আমি একটু পরে গিয়ে দেখাচ্ছি। ওকে, এটা একটু আঁকতে হবে। তো আমরা তারপরে যেটা অংশ রয়েছে অর্থাৎ বৃত্তি, সেই বৃত্তিটা একবার দেখে নিই। ঠিক আছে? তো বৃত্তি তোমরা অনেকেই দেখেছো যে যখন ফুল ফুটতে সবেমাত্র শুরু করে, তখন সেই ক্ষেত্রে দেখবে যে বাইরের তোমার কি বাইরের একটা সবুজ অংশ, বা যেটাকে আমরা আমাদের লোকাল ভাষাতে কি বলে থাকি, কুঁড়ি বলে থাকি। ঠিক আছে? কুঁড়ি বলে থাকি। ওকে, এটা। এবং আরেকটা অংশ রয়েছে আমাদের কি, সেটা হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডল বলতে কাকে বোঝাবে? না, তো অনেকগুলি পাপড়িকে একসঙ্গে কি বলা হয়ে থাকে, দলমণ্ডল বলা হয়ে থাকে। আর দলমণ্ডলে কি হয়ে থাকে, না তো রং বেরঙের হয়ে থাকে, যেটা সাধারণত বিভিন্ন যে কীটপতঙ্গ রয়েছে সেই কীটপতঙ্গ কি করে, না তো আকৃষ্ট করে। ঠিক আছে? আর একটা যে পাপড়ি, যেটা সে পাপড়িকে কি বলা হয়ে থাকে, না তো পেটাল বলা হয়ে থাকে। এবং আরেকটি অংশ রয়েছে, সেটা হচ্ছে কি, না তো পুংস্তবক। এই পুংস্তবক এবং আরেকটা রয়েছে আমাদের স্ত্রীস্তবক, অর্থাৎ অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম। এই অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম এই দুটিকে আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? কোশ্চেন যেগুলো আসবে এই দুটি থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো প্রথমেই ফুলের যে কটি অংশ পেলাম আমরা, না তো পুষ্পাক্ষ, বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এক্ষেত্রে মনে রাখবে যে ফুলের মধ্যে একটা ফুল হয় কি, না তো সম্পূর্ণ ফুল। ওকে, বা আমরা বলতে পারি যে প্রকৃত ফুল। প্রকৃত ফুল বলতে কাকে বোঝাবে, না তো যে সমস্ত ফুলের বৃত্তি অর্থাৎ ক্যালিক্স, এবং করোলা অর্থাৎ দলমণ্ডল, এবং অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম, এই চারটি থাকবে, তাকে আমরা প্রকৃত ফুল বলবো। এই চারটির মধ্যে যদি একটি মিস হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো, অসম্পূর্ণ ফুল বলবো। যেমন অসম্পূর্ণ ফুলের বেশ কয়েকটি উদাহরণ তোমাদেরকে বলি, তাহলে বুঝতে পারবে। রজনীগন্ধা বলে একটা ফুল রয়েছে, সেই রজনীগন্ধা ফুলে তোমার এই যে বৃত্তি বা ক্যালিক্স যেটা রয়েছে, সেই ক্যালিক্সটা কিন্তু থাকে না। ওকে, তাছাড়া আমরা আরো ফুলের নাম বলতে পারি, যেমন ধান। ঠিক আছে? তো ধানের ক্ষেত্রে আবার তোমার এই যে দলমণ্ডল রয়েছে, অর্থাৎ ধানের ক্ষেত্রে কোনো একত্রিত যে পাপড়ি, সে পাপড়ি কিন্তু দেখা যায় না। ওকে, তাছাড়া আমরা আরেকটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দিতে পারি, যেমন লাউ বা কুমড়ো। লাউ বা কুমড়োর ক্ষেত্রে সাধারণত এই পুংস্তবক, এই তোমার অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এদের মধ্যে যে কোনো একটা থাকে না। ওকে, তো এগুলো হচ্ছে অপ্রকৃত ফুল। আর যদি সম্পূর্ণ ফুল বা প্রকৃত ফুলের উদাহরণ যদি দেখতে যাই, তাহলে কি পাবো, না তো আমরা ধুতুরা রয়েছে, জবা রয়েছে, সরিষার ফুল যেটা, এগুলো সবই কি, না তো তোমার প্রকৃত ফুলের মধ্যে পড়ে যায়, বা তোমার সম্পূর্ণ ফুল যেটা বলে, সেই সম্পূর্ণ ফুলের উদাহরণ। ওকে, এবার আমরা প্রথম যে জিনিসটা দেখে নেবো একটু ছোট্ট করে, সেটা হচ্ছে কি, না তো ক্যালিক্স অর্থাৎ যে বৃত্তি রয়েছে, সেই বৃত্তিটা আমরা একবার দেখে নেব। ওকে, তো দেখো এখানে তোমরা একটা বৃত্তির খুব সুন্দর একটা ছবি এখানে দেওয়া আছে। ঠিক আছে? ফুলটি সবেমাত্র ফুটছে, এটা একটি গোলাপ ফুলের আমি দেখাচ্ছি। ঠিক আছে? তো গোলাপ ফুলের ক্ষেত্রে দেখো, গোলাপ ফুল সবেমাত্র ফুটতে স্টার্ট করেছে। এই যে একটা সবুজ রঙের গোলাকার মতো, গোলাকার বলবো না, ঠিক আছে, রাউন্ড লাইক স্ট্রাকচার বলতে পারি আমরা। ঠিক আছে? এর ভিতরে কি রয়েছে, ফুলটা সবেমাত্র ফুটতে স্টার্ট করেছে। অর্থাৎ এর ভিতরেই যে ফুলটা ফুটবে, অর্থাৎ এখানে যে আমরা ফুলটা দেখছি, এই ফুলটা কিন্তু ভরা আছে। একটা সময় পর কি হবে, না এখান থেকেই তোমার এই যে ফুল যেটা, সেই ফুলটা কি হবে, বেরিয়ে আসবে। এই ছোট্ট অংশটাকে কি বলা হয়ে থাকে, বৃত্তি বলা হয়ে থাকে। বৃত্তি যখন ফুটে যায়, এটা কি অবস্থা আছে, প্রাথমিক অবস্থাতে যদি বলা যায়, তো এটা কিরকম অবস্থাতে আছে, না তো এইরকম ভাবে একটা স্ট্রাকচার গঠন করে বসে আছে। ওকে, আবার এটি যখন কি হবে, না তো তোমার ফুটে যাবে, তখন ফুটে যখন যায়, তখন এটা স্ট্রাকচার যদি বলা যায়, তো স্ট্রাকচারটা অনেকটা কিরকম গঠন করে, না তো তোমাদের এইরকম একটা স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে? এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। অর্থাৎ বৃত্তিটি যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ ফুলটা ফুটে যায়, তখন এরকম বেশ কয়েকটি কাটা কাটা অংশে বিভক্ত হয়ে যায়। আর এই কাটা কাটা অংশটাকেই বলা হয়ে থাকে কি, না তো বৃত্তাংশ। কি বলা হবে এটাকে, তোমার বৃত্তাংশ বলা হবে। ওকে, তো বৃত্তি এবং বৃত্তাংশ আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা আর একটি অংশ দেখব,
যে অংশটিকে কি বলা হয়ে থাকে না তো থ্যালামাস। ওকে, অর্থাৎ পুষ্পাক্ষ, বাংলাতে বলা হয় পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ কি সেটা দেখে নাও। ধরো ফুলের ক্ষেত্রে ফুলের বিভিন্ন অংশ এই থ্যালামাসের সঙ্গে কি থাকে না তো লেগে থাকে। কিরকম না তো এই যে অংশটা দেখছো, ঠিক আছে, এই অংশটা বা ফুলকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে। তো ফুলের যখন আমরা অ্যান্টোনমি দেখব, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ফুল, ঠিক আছে, এই যে অংশ এটা কি হচ্ছে না তো থ্যালামাস বলেছে। তো ফুলের ক্ষেত্রে দেখবে এরকম ভাবে একটা অংশের উপরে এরকম ভাবে বিভিন্ন ধরনের যে পাপড়ি রয়েছে বা দলমণ্ডল, সেই দলমণ্ডলগুলি পরস্পরের সঙ্গে থাকে না তো যুক্ত অবস্থায় থাকে। ওকে, শুধু যুক্ত দলমণ্ডল না, যেগুলি সম্পূর্ণ ফুলের ক্ষেত্রে তোমার এরকম ভাবে একটা কি অবস্থান করে না তো যে পরাগধানী বা অ্যান্থার যেটাকে বলা হয়, ঠিক আছে, সেটা অবস্থান করে। তাছাড়া আমরা আর একটা বলতে পারি এরকম করে তোমার একটি অবস্থান করবে, যেটাকে আমরা কি বলবো গাইনোসিয়াম বলা হবে। ওকে, অর্থাৎ গর্ভকোষের চক্র যেটা রয়েছে সেই গর্ভকোষের চক্রটাও অবস্থান করে। তো থ্যালামাস বলতে বেসিক্যালি কাকে বোঝাবে না, দেখ ফুলের এমন একটি অংশ যে অংশে এরকম গোলাকার একটা চ্যাপ্টা অংশ বলতে পারো, যে অংশে পাপড়ি এবং ফুলের আর অন্যান্য অংশ, যেমন তোমার বলা যেতে পারে অ্যান্ড্রোসিয়াম, পুংকেসর চক্র এবং গর্ভকোষের চক্র, এগুলি কি থাকে যুক্ত থাকে। ওকে, এটা কি বলা হয়ে থাকে না তো থ্যালামাস বলা হয়ে থাকে। এবার আমরা উদ্ভিদের ফুলের আরেকটি ইম্পর্টেন্ট অংশের নাম আমরা জানবো, সেটা হচ্ছে কি না তো পুংস্তবক। এরা খুব ভালোভাবে একটু মন দিয়ে শুনবে এবং জেনে নেবে বিষয়টা। ওকে, পুংস্তবক। তো পুংস্তবকের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলি পাবো বা আমরা এই ক্ষেত্রে কি বলা হয় অ্যান্ড্রোসিয়াম, ঠিক আছে। তো ফুলের ক্ষেত্রে অ্যান্ড্রোসিয়ামের যে গঠন বা স্ট্রাকচার সেটা অনেকটা এরকম দেখতে হয়। কিরকম দেখতে হবে তো এরকম যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আমরা লক্ষ্য করব। ওকে, এরকম দেখতে হয় এর ক্ষেত্রে। মাথায় রাখবে যে এই যে অ্যান্ড্রোসিয়াম রয়েছে, এই অ্যান্ড্রোসিয়ামের বিভিন্ন অংশ রয়েছে, তার মধ্যে একটা কি রয়েছে এটাকে বলা হয়ে থাকে, এই যে ডান্ডার মতো রয়েছে এটাকে বলা হয় ফিলামেন্ট বা পুংদণ্ড। আর উপরে যেটা রয়েছে এটাকে কি বলা হয়ে থাকে অ্যান্থার বলা হয়ে থাকে বা পরাগধানী। ওকে, এই যে অ্যান্থার রয়েছে বা পরাগধানী রয়েছে, এই অ্যান্থার বা পরাগধানীতে আমাদের যে পরাগ রেণু, সে পরাগ রেণু উৎপাদন হবে, বা আমরা বলতে পারি এই পরাগধানীর ভেতরেই যে পুং গ্যামেট অর্থাৎ যৌন জননের জন্য খুব ইম্পর্টেন্ট একটি উপাদান, সেটা হচ্ছে কি না তো পুং গ্যামেট। এই পুং গ্যামেটটি তৈরি হবে। ওকে, তো পুংস্তবক যেটা, এটা কাকে রিপ্রেজেন্ট করে না তো এটা কিন্তু তোমার মেলকে রিপ্রেজেন্ট করে। কাকে রিপ্রেজেন্ট করবে না তো ছেলেকে রিপ্রেজেন্ট করবে, পুরুষকে রিপ্রেজেন্ট করবে। আর এই পরাগধানী যেটা রয়েছে অর্থাৎ অ্যান্থার রয়েছে, এই অ্যান্থারের ভিতরে কি হবে না তো পরাগ রেণু যেটা রয়েছে সে পরাগ রেণু তৈরি হবে এবং পরাগ রেণুতেই থাকবে কি আমাদের পুং গ্যামেট। ওকে, এবার এই অ্যান্থারকে যদি আমরা এই বরাবর কেটে দিই, ব্লেডের সাহায্যে ধরো এই বরাবর কেটে দিলাম, তাহলে এর যে একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা অনেকটা কি হবে যে পাশের চিত্রটা রয়েছে এইরকম দেখতে হবে। ওকে, এই অংশটা দেখো, বা সরি আরেকটু আমি এখানে একটু বলা হলো না, যে পরাগধানীটা সাধারণত তোমার দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট। মানে কি, ধরো এটা হচ্ছে একটা তোমার ফিলামেন্ট অর্থাৎ পুংদণ্ড। এই ফিলামেন্টের উপরে যদি ভালোভাবে দেখা যায় তো এইরকম ভাবে একটা স্ট্রাকচার দেখা যায়, একটা এবং তার উপরে আর একটা এরকম একটা স্ট্রাকচার দিয়ে কি তৈরি না তো আমাদের যে অ্যান্থার রয়েছে সেই অ্যান্থার তৈরি, অর্থাৎ পরাগধানী যেটা রয়েছে সেটা তৈরি। এটা যদি আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে ধরো তুমি কি করলে না তো এরকম করে একটা কেকের টুকরো নিলে, একদম ঠিক এরকম দেখতে একটি কি নিলে, কেক নিয়েছো। ওকে, আর এই কেকের উপরে এরকম ভাবে তুমি কি রেখেছো একটা দণ্ড রাখলে এবং তার উপরে কি করলে না তো আর একটি কেককে এভাবে রেখে দিলে, আর একটি কি করলে না তো কেককে এভাবে রেখে দিলে। আর এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা হচ্ছে কি না তো পরাগধানীর স্ট্রাকচার। অর্থাৎ পরাগধানী এইরকম দুটি প্রকোষ্ঠ দ্বারা তৈরি, আর প্রত্যেকটা প্রকোষ্ঠকে কি বলা হয়ে থাকে না তো থিকা বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকবে না তো থিকা। ওকে, এটাকে বলা হয়ে থাকে থিকা বলা হয়ে থাকে। ওকে, আর একটা কথা,
এই যে পরাগধানী রয়েছে, পরাগধানীকে যদি এইবার আবার কেটে দেওয়া হয়, তো এবার আবার কাটলে তার যে স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচারটা অনেকটা আমরা এই যে চিত্রে যেটা রয়েছে সেই চিত্রের মতো আমরা পাবো। ঠিক আছে, তো চিত্রটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, এই যে চিত্রটা রয়েছে চিত্রের মতো আমরা পাবো। তো দেখো এখানে বেশ কয়েকটি গোল গোল অংশ দেখা যাচ্ছে। ওকে, এই যে গোল গোল অংশ, এগুলাকে কি বলা হবে? লোব বলা হবে। ওকে, বা আমরা এটা বলতে পারি, এটাই হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি আমাদের এটাকে আমরা বলবো মাইক্রোস্পোরেঞ্জিয়াম। কি বলবো এটাকে? মাইক্রোস্পোরেঞ্জিয়াম। তাহলে কটা রয়েছে এরকম? না তো একটি, দুটো, তিনটে, চারটি। তাহলে আমাদের বলতে পারি যে তোমার পরাগধানী যেটা রয়েছে, সেই পরাগধানীতে বা অ্যান্থারে এরকমভাবে চারটি কি থাকবে? লম্বাকার। এটা কিন্তু গোলাকার দেখে মনে হলে থ্রি ডাইমেনশনে যদি ভাবো, তো এইভাবে নিচের দিকে কিন্তু এটা প্রবেশ করছে। ওকে, নিচের দিকে কিন্তু এটা যাচ্ছে। তো এরকম চারটি কি দেখা যাবে? লোব দেখা যাবে। আর এই চারটি যে লোব দেখা যাচ্ছে, এই লোবের ভিতরেই আমাদের উদ্ভিদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অর্থাৎ তোমার পুং গ্যামেট যেটা রয়েছে, সেই পুং গ্যামেটটি তৈরি হয়ে থাকবে। আমরা এই প্রত্যেকটি লোবের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা এবার একটু দেখে নেব, কারণ সেই স্ট্রাকচারটা দেখলে তবে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসল ঘটনা, অর্থাৎ পুং গ্যামেট কিভাবে তৈরি হয়ে থাকে। তো আমাদের দেখা যাক। ওকে, তো আমাদের যে অ্যান্সার ছিল, সেই অ্যান্সারটাকে যদি এরকম বরাবর কাটা হয়ে থাকে, তো কাটলে তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা অনেকটা এরকম আমরা একটা পেয়েছি। ওকে, তো পরাগধানীর ক্ষেত্রে যে আমরা যে জিনিসটা এবার পাবো, অর্থাৎ পরাগথলি, এখানে কি অবস্থান করছে? আমাদের পরাগথলি অবস্থান করছে। ওকে, এই পরাগথলি বা যেটাকে বলা হয়ে থাকে তোমার মাইক্রোস্পোরেঞ্জিয়াম। ওকে, পরাগথলি বা পোলেন স্যাক, বা এটার অপর একটি নাম হচ্ছে মাইক্রোস্পোরেঞ্জিয়াম। ওকে, তো মাইক্রোস্পোরেঞ্জিয়ামের যদি গঠন আমরা দেখতে যাই, তো গঠনের ক্ষেত্রে এটি সাধারণত চারটি স্তর থাকবে। কটি স্তর থাকবে? চারটি স্তর। বাইরের থেকে ভিতরের দিকে আমরা স্তরগুলির নামগুলি অবশ্যই ভালোভাবে মনে রাখবে। দেখো বাইরের যে স্তরটা থাকবে, অর্থাৎ এই যে স্তরটা রয়েছে একদম বাইরের যে স্তর, সেই বাইরের স্তরটাকে বলা হবে এপিডার্মিস। কি বলা হবে? এপিডার্মিস। তারপরে আরেকটি আমাদের এখানে স্তর দেখতে পাবো। বাইরের স্তর পেলাম, বাইরের স্তরের পরে আমরা এখানে আরেকটি স্তর দেখব, যে স্তরটাকে কি বলা হবে? না তো এরপরে আরেকখানা স্তর এখানে আমাদের উপস্থিত থাকবে। এই যে স্তরটা রয়েছে, এটাকে বলা হবে এন্ডোথেসিয়াম। কি বলা হবে এটাকে? এন্ডোথেসিয়াম। এভাবে আরেকটি স্তর আমরা দেখতে পাবো, এটাকে বলা হবে এন্ডোথেসিয়াম। এবং এরপরে আরেকটি স্তর এখানে আমরা লক্ষ্য করব, যে স্তরটাকে বলা হবে তোমার মধ্যস্তর। এখানে আমরা দেখতে পাবো তোমার মধ্যস্তর। ওকে, এখানে আরেকটি স্তর অবস্থান করবে, সেটাকে বলা হচ্ছে মধ্যস্তর। তাহলে আপাতত আমরা কটি স্তর পেলাম এখানে? না তো তিনটি স্তর পেলাম। তিনটি স্তর কি কি? না তো এপিডার্মিস, এন্ডোথেসিয়াম অ্যান্ড মধ্যস্তর। এবং এর ভিতরে আরেকটি স্তর অবস্থান করে, যে স্তরটিকে কি বলা হয়ে থাকে? না তো ট্যাপেটাম। এখানে কি থাকবে? না তো আরেকটি স্তর অবস্থান করবে, যে স্তরটাকে বলা হবে তোমার ট্যাপেটাম। এই ট্যাপেটামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, ট্যাপেটামটা খুবই ইম্পর্টেন্ট। ট্যাপেটামের যে কোষগুলি রয়েছে, সেই কোষগুলির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোষগুলিতে দুটি করে নিউক্লিয়াস থাকে। দুটি করে নিউক্লিয়াস থাকে। এবং ট্যাপেটামের ভিতরে যে কোষগুলি রয়েছে, অর্থাৎ এখানে যে কোষগুলি রয়েছে, এই কোষগুলিকে কি বলা হবে? এই কোষগুলিকে বলা হবে তোমার মাইক্রোস্পোর মাতৃকোষ। কি বলা হবে? মাইক্রোস্পোর মাতৃকোষ। ওকে, আর এই মাইক্রোস্পোর মাতৃকোষ থেকেই আমাদের কি তৈরি হবে? না তো যে রেণু রয়েছে, সেই রেণুটা তৈরি হবে। ওকে, মাইক্রোস্পোর মাতৃকোষ বা এটাকে বলা হয় এমএমসি। কি বলা হবে? এমএমসি। এবার আমরা একটু পড়ে নিই এখানে কি লেখা আছে। ঠিক আছে, তাহলে একদম বাইরের যে স্তর রয়েছে, সেই বাইরের স্তরটাকে বলা হবে এপিডার্মিস। ঠিক আছে, যেটি সাধারণত প্রতিরক্ষা করতে সাহায্য করে। তারপর রয়েছে আমাদের এন্ডোথেসিয়াম। এটি কি করে? না তো পরাগধানী যেটা রয়েছে, অর্থাৎ মাইক্রোস্পোরেঞ্জিয়াম যেটা রয়েছে, সেটা কি করতে সাহায্য করে? না তো তোমার বিদীর্ণ হতে, অর্থাৎ ফেটে যেতে সাহায্য করে। আর মিডিল স্তর, যেটা মিডিল স্তরটা সাধারণত কি করে? না তো এটা স্বল্পস্থায়ী তোমার
আশেপাশে যে সেলগুলো রয়েছে তাকে কিছুটা হেল্প করে থাকে। আর ট্যাপেটাম যেটা রয়েছে এটি সব থেকে ভিতরের স্তর এবং বর্ধনশীল, এবং এটি কি করে না তো পরাগ রেণু যেগুলো রয়েছে সে পরাগ রেণুকে পুষ্টি যোগাতে কি করে সাহায্য করে। ঠিক আছে, এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কারণ এখান থেকে অলরেডি তোমাদের এই 2026-এ যে উচ্চ মাধ্যমিক হলো সেই 2026-এর উচ্চ মাধ্যমিক এখান থেকে কোশ্চেন এসেছিল যে ট্যাপেটামের কাজ কি, বা ট্যাপেটাম কিসে সাহায্য করে। তো ট্যাপেটামের কিসে সাহায্য করে না তো পরাগ রেণুকে পুষ্টি যোগাতে সাহায্য করে থাকে। ওকে, এবার আমরা পরবর্তী যেটুকু রয়েছে সেটুকু আমরা দেখে নেব। দেখো, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরাগরেণু তৈরির পদ্ধতি। তাহলে এই যে গোটা চিত্র, এই গোটা চিত্রটা কার চিত্র রয়েছে না তো একটি তোমার মাইক্রোস্পোরেঞ্জিয়ামের চিত্র রয়েছে, বা আমরা বলতে পারি পরাগথলির চিত্র রয়েছে। পরাগথলির যেটা চারটি কি ছিল স্তর ছিল, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মধ্যস্তর, আর রয়েছিল আমাদের ট্যাপেটাম। আর এই ট্যাপেটামের ভিতরে কি রয়েছে না তো আমাদের মাইক্রোস্পোর মাতৃকোষ, বা আমরা এটাকে কি বলে থাকি না তো এমএমসি বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? এমএমসি, বা আমরা বলতে পারি এটাকে মাইক্রোস্পোর মাদার সেল। আর এই মাইক্রোস্পোর মাদার সেলে উপস্থিত যে কোষগুলি রয়েছে সেই কোষগুলি কি করবে না তো সেল ডিভিশন করবে। কোন প্রকার সেল ডিভিশন না তো মিওসিস সেল ডিভিশন। কোন প্রকার সেল ডিভিশন স্যার না তো মিওসিস সেল ডিভিশন। আর এই মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে কি তৈরি হবে না তো আমাদের যে রেণু সেই রেণুটা তৈরি হবে। দেখি আমরা এখানে কি লেখা আছে একটু পড়ে নিই। বলছে পরাগথলির ভিতরে অর্থাৎ মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে যে মাতৃকোষ রয়েছে অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেল রয়েছে সেগুলি কি প্রকৃতির না তো সবগুলি রয়েছে আমাদের 2n প্রকৃতির। ঠিক আছে, কি প্রকৃতির হবে? 2n প্রকৃতির। দ্বিতীয় ধাপে কি হয় না তো এই কোষটি মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর বা রেণু তৈরি করে। রেণু চেষ্টীয় বা যেটাকে বলা হয়ে থাকে তোমার মাইক্রোস্পোর টেট্রাড বলে। ওকে, তারপরে বলছে রেণুগুলি একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং পরিণত পরাগরেণুতে পরিণত হয়। আমরা এই যে বিষয়টি এবার একটু দেখে নেব। ওকে, দেখা যাক, আমি চিত্র এঁকে ভালোভাবে এটা বোঝার চেষ্টা করব। ওকে, ধরো এটি হলো একটি এমএমসি সেল। ওকে, অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেল। কি বললাম এটা? এটা একটি এমএমসি সেল, মাইক্রোস্পোর মাদার সেল। মাদার সেলে কি অবস্থান করছে? আমাদের নিউক্লিয়াস থাকবে, সেল হতে গেলে নিউক্লিয়াস অবশ্যই থাকবে। এখানে কি ঘটনা ঘটে না তো একটি মিওসিস সেল ডিভিশন ঘটবে। কি ঘটবে? মিওসিস সেল ডিভিশন ঘটবে। আর এটি কি প্রকৃতির না তো এটি হচ্ছে তোমার ডিপ্লয়েড প্রকৃতির অর্থাৎ 2n। এই সেলটি যখন দেখো মিওসিস সেল ডিভিশনের বৈশিষ্ট্য কি না তো একটা সেল থেকে, মিওসিস সেল ডিভিশনের বৈশিষ্ট্য আমরা জানি যেখানে একটি সেল থেকে, ঠিক আছে, একটি সেল কি করবে না তো ডিভিশন করে মোটের উপরে তোমার 4টি সেল তৈরি করবে। 4টি সেল তৈরি হবে, এটা মিওসিস সেল ডিভিশনের বৈশিষ্ট্য। ওকে, এবং তাদের কি হয় ক্রোমোজোম বিন্যাস যা থাকে, ঠিক আছে, তার অর্ধেক হয়ে যায়। এটা আমরা ক্লাস 10-এ বিস্তারিত তোমরা পড়ে এসছো। ওকে, এবার দেখো তাহলে একটি এমএমসি সেল রয়েছে, সেই এমএমসি সেল কটা সেলে পরিণত হবে না তো 4টি এমএমসি সেলে পরিণত হবে। তাহলে একটা, দুটো এবং তিনটে। প্রাথমিক অবস্থাতে তারা কিন্তু পরস্পরের সঙ্গে এরকমই লেগে থাকে। ঠিক আছে, এরকম ভাবে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। এরপরে কি হয়, আরো যখন সময় চলে যাবে, ঠিক আছে, সময় ব্যতীত হবে, তখন এই যে সেলগুলি রয়েছে এই সেলগুলি কি হয়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে। অর্থাৎ ভালোভাবে পরিণত যখন পেতে স্টার্ট হবে, অর্থাৎ তারা যখন বলতে পারো যে সুগঠিত হয়ে যাবে, তো সুগঠিত হওয়ার সময় তারা কি হয়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে। আর এই যে সুগঠিত আলাদা আলাদা যে কোষ, সেই আলাদা আলাদা সুগঠিত কোষকে আমরা কি বলবো না তো তোমার পরাগ রেণু বলবো। কি বলা হবে? পরাগ রেণু। তাহলে আমরা পরাগ রেণু যে উৎপাদন, সেই পরাগ রেণু উৎপাদন পর্যন্ত আমাদের হয়ে গেল। তো আরেকবার বলছি যে মাইক্রোস্পোর মাদার সেল, সেটার মধ্যে কি হবে না মিওসিস সেল ডিভিশন ঘটবে। কি ঘটবে না তো তোমার মিওসিস সেল ডিভিশন ঘটে। মিওসিস সেল ডিভিশন ঘটার পর সেখানে কি হবে একটা কোষ থেকে 4টি কোষ তৈরি হবে, এবং 4টি কোষ কি হবে বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ সুগঠিত হবে। সুগঠিত হওয়ার সময় তারা কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে।
সুগঠিত হওয়ার সময়কালে মানে আসল কথা হচ্ছে যেটা আলাদা হয়ে এগুলি আরো ভালো সুগঠিত হয়। আর এইভাবে কি তৈরি হয়ে থাকে, পরাগ রেণু যেটা রয়েছে সে পরাগ রেণু তৈরি হয়ে থাকে। এবার আমরা পরাগ রেণু সম্পর্কে বেশ কয়েকটা জিনিস আমরা জেনে নেব। যে পরাগ রেণু যে তৈরি হলো সে পরাগ রেণুটা দেখতে কিরকম, তার ভিতরে বা কি কি থাকে সেই জিনিসটা এবার আমরা একটু দেখে নিই। ওকে, তাহলে দেখো আমাদের যে পরাগ রেণুর যে গঠন সেই পরাগ রেণু গঠন সম্পর্কে আমরা একটু জানবো। দেখো কি বলছে যে পরাগ রেণুর দুটি দেওয়াল থাকে। এখানে ছবির দিকে লক্ষ্য করো, তাহলে এই যে এখানে দেখো একটি স্তর, এখানে একটা স্তর রয়েছে এবং তার ভিতরে কি রয়েছে না তো আর একটি স্তর রয়েছে। ওকে, এর যে বাইরের স্তর, এই বাইরের স্তরটাকে কি বলা হয়ে থাকে, আমাদের বাইরের স্তরটাকে এক্সাইন বলা হয়ে থাকে। কি বলা হবে, বা এক্সাইন বলা হয়ে থাকে। আর এর যে ভিতরের স্তর যেটা রয়েছে সেটাকে কি বলা হয়ে থাকে না তো ইনটাইন বলা হয়। কি বলা হবে, ইনটাইন বলা হবে। এইখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের আসার চান্স রয়েছে, সেটা কি না তো পরাগ রেণুর বাইরের স্তরটি কোন পদার্থ দ্বারা তৈরি। তো পরাগ রেণুর বাইরে যে স্তর সেটি মনে রাখবে স্পোরোপোলোনিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি না তো স্পোরোপোলোনিন দ্বারা তৈরি। এই স্পোরোপোলোনিন হচ্ছে এমন একটি তোমার জৈব পদার্থ বা এমন একটি পদার্থ যে পদার্থটি সহজে নষ্ট হয় না, অর্থাৎ সেটি অ্যাসিডের দ্বারা নষ্ট হবে না, ক্ষারের দ্বারাও নষ্ট হবে না, বা সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেগুলি দ্বারাও নষ্ট হবে না। ঠিক আছে, তো প্রকৃতিতে পাওয়া মানে যে বলতে পারো নষ্ট না হওয়া বিভিন্ন যে উপাদানের মধ্যে এই স্পোরোপোলোনিন হচ্ছে অন্যতম। ঠিক আছে, তোমরা অবাক যাবে যে তোমার স্পোরোপোলোনিন দ্বারা পরাগরেণু তৈরি হওয়ার কারণেই এর পরাগরেণুর কিন্তু জীবাশ্ম যেটা রয়েছে সেই জীবাশ্ম পাওয়া যায়। কারণ স্পোরোপোলোনিন কে সহজে সেটি কি হয় না, না তো নষ্ট হয়ে যায় না। ওকে, তো আমরা আরো বিস্তারিত ছবি এঁকে আমরা বোঝার চেষ্টা করবো। আগে আমরা একটু জাস্ট বেসিক কনসেপ্ট যেটা রয়েছে সেটা একটু দেখে নিই। ওকে, তাহলে কি পেলাম যে পরাগ রেণু যেটা রয়েছে সেই পরাগ রেণু বাইরের যে স্তর রয়েছে সেই বাইরের স্তরটার নাম কি হচ্ছে না তো এক্সাইন, এবং ভিতরে যে স্তরটা রয়েছে সেটাকে বলে ইনটাইন। বাইরের যে স্তরটা সেই বাইরের স্তরটি কি দ্বারা তৈরি না তো স্পোরোপোলোনিন দ্বারা তৈরি, যেটি বলতে পারো ওয়ান অফ দা স্ট্রংগেস্ট মেটেরিয়াল। ওকে, বা বলতে পারো যে এটি এমন একটি পদার্থ যে পদার্থটি সহজে নষ্ট হয় না, অর্থাৎ অ্যাসিড দ্বারা নষ্ট হবে না বা তোমার ক্ষার দ্বারা নষ্ট হবে না, এবং অতিরিক্ত যে সূর্যের আর ইউভি রশ্মি এই সমস্ত জিনিস দ্বারা সহজে কি হয় না, না তো নষ্ট হয় না। ওকে, তারপরে যেটা রয়েছে তোমার ইনটাইন, যেটা অন্তঃস্তর যেটা রয়েছে ইনটাইনের ক্ষেত্রে সেরকম অতটা ম্যাটার করে না। ঠিক আছে, ইনটাইন সাধারণত তোমার সেলুলোজ এবং পেকটিন যেটা রয়েছে সেই পেকটিন দ্বারা তৈরি হয়ে থাকে। ওকে, এবার আমরা এখানে আরেকটি কথা লেখা আছে, ঠিক আছে, অঙ্গজ কোষ, আর একটা দেওয়া আছে আমাদের জনন কোষ। এই যে জেনারেটিভ সেল, আর এই জেনারেটিভ সেলটাই অন্য কিছু না, এই জেনারেটিভ সেলটাই তোমার যে পুং গ্যামেট, সেই পুং গ্যামেট হচ্ছে এই জেনারেটিভ সেল। ওকে, তো কিভাবে এই জেনারেটিভ সেলটা পুং গ্যামেট সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, ধরো এটা হচ্ছে কি না তো একটি পরাগরেণু। ওকে, পরাগরেণু কি রয়েছে না তো আমাদের পরাগরেণুর দুটি স্তর রয়েছে, তাই তো। পরাগরেণুর কি রয়েছে না তো দুটি স্তর রয়েছে। দুটি স্তর, স্তর বলতে কি না তো ভেতরের যে স্তর, ভিতরের স্তরটাকে কি বলা হয় না তো ইনটাইন বলা হয়ে থাকে, যেটি সেলুলোজ এবং পেকটিন দ্বারা, এবং উপরে কি থাকে না তো আর একটি স্তর থাকে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলেছিলাম না তো এক্সাইন বলেছিলাম। আর এই যে এক্সাইন সেটি এমন একটি পদার্থ দ্বারা তৈরি যেটি সহজে নষ্ট হয়ে যায় না। ওকে, এইভাবে কি অবস্থান করছে না তো তোমার এক্সাইন যেটা রয়েছে সেই এক্সাইনটা অবস্থান করছে। এক্সাইন কি দ্বারা তৈরি না তো স্পোরোপোলোনিন নামক একটি পদার্থ দ্বারা তৈরি। ওকে, এটা কি না তো বললাম যে একটা পরাগরেণু, তো মাঝখানে কি অবস্থান করবে না তো মাঝখানে থাকবে এদের নিউক্লিয়াস, বা এটা তাহলে কি হয়ে গেল না তো আপাতত একটা সেল।
ওকে, এবার কি ঘটনা ঘটে না, তো এখানে একটি বিশেষ প্রক্রিয়া ঘটে, অর্থাৎ এটা গোটাটাই একটা কি না, তো সেল। ওকে, তো সেলের ভিতরে শুধুমাত্র এই নিউক্লিয়াসে সেল ডিভিশন ঘটে। কি সেল ডিভিশন ঘটে না, তো মাইটোসিস সেল ডিভিশন ঘটে। এখানে আবার একটা সেল ডিভিশন ঘটবে, সেটা হচ্ছে কি না, তোমার মাইটোসিস সেল ডিভিশন ঘটবে। ওকে, তোমার মাইটোসিস সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন এখানে ঘটবে। আর মাইটোসিস সেল ডিভিশন ঘটার কারণে এর যে নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস থেকে, অর্থাৎ ধরো এটা হচ্ছে একটা কি না, তো পরাগরেণু। ওকে, আর পরাগরেণুর ভিতরে তার যে একটি নিউক্লিয়াস ছিল, সে একটি নিউক্লিয়াস দুটো নিউক্লিয়াসে পরিণত হবে, দুটো নিউক্লিয়াসে পরিণত হবে। কিন্তু যে নতুন নিউক্লিয়াসটি তৈরি হবে সেটা আকারে কি হবে, একটু ছোট হবে, একটু কি হবে, আমাদের ছোট হবে, ছোট দেখে একটা নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে আমরা পরাগরেণুর ভিতরে আপাতত কি পেলাম, দুটো নিউক্লিয়াস পেলাম। ওকে, আর এই পরাগরেণুর ভিতরে যদি যেহেতু এটা সেল, তো সেল মানে কি, এর ভিতরে সাইটোপ্লাজম আছে, আর এর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে আর একটি নিউক্লিয়াস তৈরি করলো, যেটি প্রথমে থাকা নিউক্লিয়াসটির আকারের তুলনায় ছোট। এবার এই নিউক্লিয়াসের বাইরে কি হবে না, তো একটা আবরণী সৃষ্টি হবে, একটা কি হবে, আবরণের সৃষ্টি, আবরণের কি হবে, স্যার, সৃষ্টি হবে। ওকে, তাহলে একটা সেলের ভিতরে এই যে পরাগরেণু, এই পরাগরেণু হচ্ছে কি না, একটা এটা নিজেও একটি সেল। এই সেলের ভিতরে, সেলের সাইটোপ্লাজমে আর একটি সেল কি হচ্ছে, তাদের ভাসমান অবস্থাতে অবস্থান করবে। আর এই ভাসমান অবস্থাতে বসবাস করা যে সেল, সেই সেলটিকে আমরা বলবো জেনারেটিভ সেল। কি বলবো আমরা এটাকে, তো জেনারেটিভ সেল। ওকে, আর এই যেটা অলরেডি ছিল সেটিকে কি বলা হয়ে থাকবে, সেটিকে বলা হবে ভেজিটেটিভ সেল। অর্থাৎ আমরা এখানে কি পেলাম, যে পরাগরেণু যেটা রয়েছে, সেই পরাগরেণুর ভিতরে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে একটি মাইটোসিস সেল ডিভিশন ঘটলো। আর মাইটোসিস সেল ডিভিশন ঘটার পরে প্রথমে দুটো নিউক্লিয়াস তৈরি হবে, দুটো নিউক্লিয়াসের মধ্যে যেটি ছোট নিউক্লিয়াস, আকারে ছোট, সেটি কি হবে না, তো এরকম ভাবে একটা পর্দা দিয়ে ঘিরে ফেলবে, যার ফলে কি হবে, সেলের ভিতরে, সেলের ভিতরে একটি নতুন সেল তৈরি হবে, অর্থাৎ সেলের ভিতরে একটি নতুন সেল অবস্থান করবে। ওকে, তো আশা করছি এটি বোঝা গেল। এর পরের যে জিনিসটুকু রয়েছে সেটা আমরা দেখব, সেটা কি, আর এই যে ভেজিটেটিভ সেল, এই ভেজিটেটিভ সেলটাই কি না, তো আমাদের তোমার পুং গ্যামেট। এই ভেজিটেটিভ সেল যেটা রয়েছে সেটা হচ্ছে আলটিমেটলি কি না, তো যে পুং গ্যামেট, সেই পুং গ্যামেটটা হচ্ছে ভেজিটেটিভ সেল। মনে রাখবে যে 60% গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এর একটি বিশেষ ঘটনা রয়েছে। দেখো 60% উদ্ভিদ, তোমার গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু এইরকম অবস্থাতে থেকে যায়, মানে এরকম অবস্থাতে, প্রাথমিক অবস্থাতে এরকম ভাবেই থাকে। ওকে, আর 40% গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এরকম থাকে না। ঠিক আছে, এদের ক্ষেত্রে কি হয়, এই যে তোমার জেনারেটিভ সেল রয়েছে, এই জেনারেটিভ সেল আবার ডিভিশন করে। জেনারেটিভ সেলটা শুধুমাত্র জেনারেটিভ সেল, ভেজিটেটিভ সেলটা কিন্তু না। জেনারেটিভ সেলটা আবার মাইটোসিস সেল ডিভিশন করে, মাইটোসিস সেল ডিভিশন করে কি হবে না, তো এই পরাগরেণুতেই আর একটি কি তৈরি করবে না, তোমার ভেজিটেটিভ সেল তৈরি করবে। কি করবে, ভেজিটেটিভ সেল তৈরি করবে। কত পার্সেন্ট উদ্ভিদের ক্ষেত্রে না, তো 40% এর ক্ষেত্রে। আর 60% এর ক্ষেত্রে কিরকম হবে না, তো তোমার একটা ভেজিটেটিভ সেল এবং আর একটি থাকবে কি না, তো জেনারেটিভ সেল। কিন্তু 40% গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে তোমার কি হবে না, তো একটি থাকবে তোমার ভেজিটেটিভ সেল, আর দুটি কি থাকবে না, তো তোমার জেনারেটিভ সেল। ওকে, আশা করছি এটি বুঝতে পারলে। তাহলে এবার প্রশ্ন থাকবে যে, যে 40% এর ক্ষেত্রে দুটো জেনারেটিভ সেল তৈরি হচ্ছে, আর 60% এর ক্ষেত্রে একটা তৈরি হচ্ছে, তো এটা কি এইরকমই থেকে যায়, অর্থাৎ একটাই হয়? তেমনটা কিন্তু না। ওকে, এদের ক্ষেত্রেও দুটো হয়ে যাবে। এদের ক্ষেত্রেও যদি বলা যায় যে 60% বললাম, এই 60% এর ক্ষেত্রেও মাথায় রাখবে যে ভেজিটেটিভ, এই তোমার যে জেনারেটিভ সেল রয়েছে, সেই জেনারেটিভ সেলটি
কি হবে না, তো এইরকম দুটো জেনারেটিভ সেল তৈরি করবে। কিন্তু এরা কখন তৈরি করে জেনারেটিভ সেলটা দুটো কখন হবে না, তো যখন পরাগ মিলন সম্পূর্ণ হয়ে যাবে তখন এটি হবে। তো আমরা এবার একটা ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করবো যে কখন এটা হয়ে থাকবে। ওকে, কি বলেছিলাম যে 60% উদ্ভিদের ক্ষেত্রে কি হয়ে থাকে, যে পরাগ মিলন যেটা রয়েছে সেই পরাগ মিলনের পরেই যে জেনারেটিভ সেল রয়েছে সেই জেনারেটিভ সেলটি ডিভিশন হয়। তো সেটা আমরা একবার ছোট্ট একটা ডায়াগ্রামের সাহায্যে বুঝে নেব। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে পরাগ মিলন কি। ঠিক আছে, পরাগ মিলন বলতে ছোট্ট একটা সিম্পল কনসেপ্ট, সেটা মাথায় রাখবে, তাহলে হয়ে যাবে যে পরাগ মিলন জিনিসটা কি সেটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। ওকে, ধরো এটি ফুলের কি না, তো একটি গর্ভকোষের চক্র। এটা হচ্ছে কি গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড এবং এটা হচ্ছে গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডে যদি কোনো পরাগ রেণু, যেটা আমরা আগে তৈরি করেছি, সেই পরাগ রেণু এসে যদি পড়ে, তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো পরাগ মিলন। ওকে, সিম্পল, এইটুকুই হচ্ছে পরাগ মিলন, যে গর্ভমুণ্ডে যদি পরাগ রেণু এসে পড়ে তাহলে সেটাকে আমরা কি বলবো, পরাগ মিলন বলবো। এবার আমরা বাকি যেটা রয়েছে সেটা বোঝার চেষ্টা করি। তাহলে কি বলেছিলাম যে 60% তোমার গুপ্তবীজ উদ্ভিদের ক্ষেত্রে কি অবস্থান করবে না, একটা ভেজিটেটিভ কোষ, এবং আরেকটা কি থাকবে না, এই কোষের ভিতরে আরেকটি কোষ অবস্থান করে, যেটাকে আমরা কি বলি, জেনারেটিভ সেল। ওকে, তাহলে এই গোটা কোষ যেটা রয়েছে সেটা কি না, তো এটা হচ্ছে আমাদের তোমার ভেজিটেটিভ সেল। আর এই সেলের সাইটোপ্লাজমে আরেকটি সেল অবস্থান করছে, এই সেলটাকে আমরা কি বলছি, জেনারেটিভ সেল বলছি। ওকে, আর এটি যখন কি হয় 60% এর কথা বলছি আমি, হ্যাঁ, এটা হচ্ছে এখন আপাতত যে 60% গুপ্তবীজ উদ্ভিদের ক্ষেত্রে যে ঘটনাটি দেখা যায় সেটা আমরা বলছি। তো এই যে পরাগরেণু ধরো কি হলো, পরাগ মিলন হলো, অর্থাৎ এখানে এসে পড়লো, গর্ভমুণ্ডে এসে পড়লো। গর্ভমুণ্ডে এসে পড়ার পর, যখন গর্ভমুণ্ডে এসে পড়ে, তো এই যে তোমরা ভেজিটেটিভ সেলটা দেখছো, এই ভেজিটেটিভ সেল কি করে না, তো একটা পরাগ নালী তৈরি করে। কি তৈরি করে, এইভাবে পরাগ নালী তৈরি করে। কারণটা হচ্ছে এই জায়গা করে কি ভরা আছে না, তো আমাদের যে ডিম্বাণু রয়েছে সেই ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য কি করে, পরাগ নালী তৈরি করে। কে পরাগ নালীটি তৈরি করবে না, তো ভেজিটেটিভ সেল। ভেজিটেটিভ সেল যখন পরাগ নালী তৈরি করবে, সেই মুহূর্তে এই 60% গুপ্তবীজ উদ্ভিদের ক্ষেত্রে যেই পরাগ নালী তৈরি হয়ে যাবে, তখন এদের যে তোমার জেনারেটিভ সেল রয়েছে, সেই জেনারেটিভ সেলটি বিভাজিত হবে বা সেল ডিভিশন করবে। কোন প্রকার সেল ডিভিশন না, তো তোমার মাইটোসিস সেল ডিভিশন করবে, এবং মাইটোসিস সেল ডিভিশন করার পর কি হবে না, তো দুটো ভেজিটেটিভ সেল যেটা রয়েছে সেটাতে পরিণত হবে। মনে রাখবে এই ঘটনাটি সাধারণত এই পরাগ নালীর ভিতরে ঘটে। ঠিক আছে, এই সেলের ভিতরে এটি ঘটে না, সরি আমি একটু ভুল বললাম এখানে। ঠিক আছে, এটি সাধারণত তোমার যে পরাগ নালী যখন তৈরি হয়ে যাবে, তো পরাগ নালী তৈরি হওয়ার পর, ঠিক আছে, এরকম করে এটা কি ছিল আমাদের পরাগ রেণু। ওকে, যখন পরাগ নালী তৈরি হয়ে যাবে, তো পরাগ নালী তৈরি হলো, আর পরাগ নালী তৈরি হওয়ার পর এই যে তোমার যে জেনারেটিভ সেল রয়েছে সেই জেনারেটিভ সেলটা পরাগ নালীতে প্রবেশ করবে। আর পরাগ নালীতে প্রবেশ করার পর, পরাগ নালীতে প্রবেশ করার পর যখন পরাগ নালী হয়ে যখন সে ডিম্বাণুর দিকে আসতে শুরু করবে, তো এই পথেই কি করবে না, তার জেনারেটিভ যে সেলটা রয়েছে অর্থাৎ পুংগ্যামেট রয়েছে, সেটা মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে একটা থেকে কটাতে পরিণত হয়ে যাবে, দুটো হয়ে যাবে। অর্থাৎ পরাগনালীতে দুটো পুংগ্যামেট অবস্থান করবে, দুটো কি করবে না, তো পুংগ্যামেট অবস্থান করবে। ওকে, আর 40% এর ক্ষেত্রে, বাকি 40% এর ক্ষেত্রে এই সেলের ভিতরে কি হয়ে যাবে না, তো দুটো সেল তৈরি হয়ে যাবে, দুটো কি হয়ে যাবে, জেনারেটিভ সেল তৈরি হয়ে যাবে, এবং পরাগনালী যখন তৈরি হবে তখন কি হবে, একসঙ্গে এরা তোমার পরাগনালী দিয়ে আসতে শুরু করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে, আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের জন্য একটা ডেডিকেট ভিডিও তৈরি করে দেবো, যার সাহায্যে তোমাদের যেখানে প্রবলেম হয়েছে সেই কনসেপ্টটা আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।